শুরু করছি এখন চারদিক। আপনাদের স্বাগত জানাচ্ছি মুজাহিদ শুভ। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। কাল পবিত্র ঈদ উল আজহা। পরিবার পরিজন নিয়ে ট্রেন, লঞ্চ, বাসে রাজধানী ছাড়ছেন মানুষ। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আগে থেকে টিকিট বুকিং না করলেও অনেকে স্টেশনে এসে ভিড় করছেন। এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে যাত্রী চাপ অনেক বেড়েছে সদরঘাটেও। আর রাজধানীর বিভিন্ন টার্মিনালে বাস সংকটে যাত্রীরা। রয়েছে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও। বিস্তারিত প্রতিবেদনে। বিমানবন্দর রেল স্টেশনে সব ট্রেন সময় মতো ছাড়লেও 2 ঘন্টা দেরি করেছে উত্তরবঙ্গগামী চিলাহাটি এক্সপ্রেস। এ সময় ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। বিশেষ করে ট্রেনের ছাদে যাত্রী চাপ ছিল উদ্বেগজনক। বিনা টিকিটে ছাদে ওঠা যাত্রীদের ব্যাপারে নেওয়া হয়নি কোনো ব্যবস্থাও। যারা সিট পেয়েছেন অতিরিক্ত চাপে ভোগান্তিতে তারাও। ট্রেন ছাড়ার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগেই যাত্রীদের স্টেশনে আসতে দেখা গেছে। টিকিট ওলটপালটের অভিযোগও পাওয়া গেল। ট্রেন আসার কথা 5:25, সেক্ষেত্রে এখন 6:30 বাজে, এখন পর্যন্ত ট্রেন আসে নাই। অনেক সমস্যা হইতেছে, লোক আপনার জ্বালা না দিয়ে ঢুকতেছে, তারপরে গেট দিয়ে তো জায়গায় পাইতেছে না। কষ্ট হচ্ছে। আমি বসে আছি আরামে, বাট অনেকে দাঁড়িয়ে আছে, গরম। যাত্রীর চাপ বেড়েছে সদরঘাটেও। নৌপথের স্বস্তির যাত্রায় ভোগান্তি বাড়ায় সড়ক পথ। তীব্র যানজটে পরিবারের ছোট সদস্যদের নিয়ে আসা যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। 800 টাকার কেবিন 3000 টাকা চাইতেছে। মানুষ অনেক ভিড় উপরে ছাদের পেয়ে, এখনো 7টার দিকে বলছে ছাড়বো, এখনো ছাড়তেছে না লঞ্চগুলা। যাত্রীদের চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা লঞ্চ সংশ্লিষ্টদের। লঞ্চের ছাদ থেকে শুরু করে কানায় কানায় যাত্রীদের পূর্ণ হলেও লঞ্চ ছাড়ে দেরিতে। এখানে এসে সিট পাওয়া তো দূরের কথা, পা পালানোর জায়গা নেই। ঘাটে যেমন, লঞ্চের ভিতরে তেমন। এবারের ঈদে দক্ষিণাঞ্চলের যাত্রীদের দাবি যাত্রী সেবায় বিশেষ কোনো উদ্যোগ নেয়নি রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলো। একইভাবে বিআইডব্লিউটিসির রাষ্ট্রীয় মালিকানাধীন নৌযানগুলো যাত্রী সেবা থেকে বাদ পড়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে মহাখালী সহ রাজধানী টার্মিনালগুলোতে বাড়তে থাকে ঘরমুখো মানুষের ভিড়। সময় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভোগান্তি। টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহগামী বাস ছাড়তে থাকে নির্ধারিত সময়ের 2 থেকে 3 ঘন্টা পর পর। টিকিট কাউন্টারেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। অনেক কষ্টে টিকিট পাওয়ার পর অপেক্ষা শুরু হয় বাস ছাড়ার। বাসের জন্য 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় যাত্রীদের। গুনতে হয় দ্বিগুণ ভাড়াও। বাস নাই, ওরা বলতেছে যে টিকিট দিবে, আমি আসবো, অপেক্ষা করেন, কিন্তু ওরা বেলাকে টিকিট বেচতেছে 1000 টাকা করে। ছোট গাড়ি যাচ্ছে, কিন্তু এগুলোতে ভাড়া অনেক বেশি নিচ্ছে। প্রায় এক সিট নিচ্ছে 500 টাকা করে। আধা ঘন্টা ধরে আসছি, কিন্তু গাড়ি পাচ্ছি না, আবার ভাড়াও একটু বেশি আছে। মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ভোগান্তি আরো বাড়িয়ে দেয়। তবুও ঘরে ফেরার তারায় টিকিটের লাইন কমেনি। বিভিন্ন জায়গায় যানজট, আপনার বিশেষ করে রাজনীতিপুর থেকে গাজীপুর পর্যন্ত যানজট, গাড়িগুলি ঢুকতে পারতেছে না। কাউন্টারে কিন্তু টিকিট টোটালি বন্ধ, এখন বন্ধ। কখন ছাড়বে এটা বলতে পারতেছে না তারাও। বাস না পাবার অভিযোগের মধ্যেও বেশ কিছু বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায় টার্মিনালে। 300 থেকে 400 টাকার ভাড়া দ্বিগুণ হাঁকাতেও দেখা যায় তাদের। যাত্রীদের অভিযোগ, সিন্ডিকেট করে দাম বাড়াতেই ছাড়া হচ্ছে না বাসগুলো। নাইম আবির, এখন, ঢাকা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। এতে রাতেও সড়ক মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পুরোপুরি স্থবির হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, বড়বাড়ি বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকা। একই অবস্থা ঢাকা টাঙ্গাইল মহাসড়কেরও। ঘন্টার পর ঘন্টা যানজটে থেকে অতিষ্ঠ চালক ও যাত্রীরা। এজন্য ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকে দুষছেন তারা। এছাড়া পুলিশের বিরুদ্ধে সড়কে চাঁদা নেয়ার দাবি করেন চালকরা। অন্যদিকে বিকেলের পর থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। রাতেও গাড়ির দীর্ঘ জট। চরম ভোগান্তিতে উত্তরাঞ্চলগামী যাত্রীরা জানান 2 ঘন্টার পথ পাড়ি দিতে 7 থেকে 10 ঘন্টা পর্যন্ত সময় লাগছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি। ভোগান্তিতে যাত্রীরা। কালিহাতী থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। সড়কে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন?
শুভ, আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকায় এখনো থেমে থেমে যানজট রয়েছে। এতে করে যারা ঘরমুখ মানুষ রয়েছে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমার পেছনে 3-4 কিলোমিটার হলেও আমার সামনে প্রায় 6 থেকে 7 কিলোমিটার, সব মিলিয়ে প্রায় 10 থেকে 11 কিলোমিটার এলাকায় এই মহাসড়কে এখনো যানজট রয়েছে। আর এই যানজট নিরসনে এই টাঙ্গাইলের জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 6 শতাধিক পুলিশ এই টাঙ্গাইল অংশে যে মহাসড়ক রয়েছে প্রায় 65 কিলোমিটার এলাকায় এখানে 4 শিফটে দায়িত্ব পালন করছে। আর এই যমুনা সেতুর যে সংযোগ সড়কটি রয়েছে এলেঙ্গা থেকে যমুনা সেতুর টোল প্লাজা পর্যন্ত ওই অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এলেঙ্গাতে দুই পাশে দুটি করে সংযোগ সড়ক থাকা, এছাড়াও এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় কোনো ফুট ওভার ব্রিজ না থাকায় কিন্তু আজ বিকেলের পর থেকে যানজট রয়েছে। এর আগে গত রাত 12টা থেকে কিন্তু এই মহাসড়কে যানজট ছিল প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে। এখনো যানজট রয়েছে এলেঙ্গাতে ফুট ওভার ব্রিজ না থাকা ও সংযোগ সড়ক থাকার কারণে। আর এদিকে এই মহাসড়কে যারা যানজটে পড়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কয়েকজন যাত্রীর সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যেখানে তারা 1 থেকে 1.5 ঘন্টায় তারা টাঙ্গাইল আসতে পারেন, তাদের সেখানে সময় লাগছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। তারা বলছেন যে এই 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত এসেছেন টাঙ্গাইল এবং এই টাঙ্গাইল অংশ পার হতে তাদের আরো 2 থেকে 3 ঘন্টা লাগবে। আর এদিকে এই বিকেল 6টা পর্যন্ত 18 ঘন্টায় প্রায় 50,000 যানবাহন এই যমুনা সেতুতে পারাপার হয়েছে। স্বাভাবিক সময়ে যানবাহন পারাপার হয় 24 ঘন্টায় 18 থেকে 20,000, বলতে গেলে 45টির অধিক যানবাহন প্রতি মিনিটে যমুনা সেতু পারাপার হয়েছে। আর এছাড়াও 18 ঘন্টায় প্রায় 12,000-এর অধিক মোটরসাইকেল যমুনা সেতু পারাপার হয়েছে। আর আমার বাম পাশে যে ঢাকামুখী লেন রয়েছে সেই ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকামুখী লেনে যানবাহনের গতি 80 থেকে 100 পর্যন্ত থাকলেও আমার পিছনের যে লেনটি রয়েছে উত্তরবঙ্গগামী সেই লেনে গতি রয়েছে 15 থেকে সর্বোচ্চ 20 কিলোমিটার গতিবেগে। আর এই মহাসড়কের এই যানজটের কারণে মহাসড়কের আশেপাশের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা খাদ্যের দাম বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। এখানে যারা এই ভুক্তভোগী রয়েছেন তারা তাদের একটি পানির বোতল কিনতে হয়েছে 20 টাকার পরিবর্তে 30 থেকে 35 টাকা দরে। আর এছাড়াও আমরা বিকেল ও দুপুরে এবং সন্ধ্যায় লক্ষ্য করেছি যে টাঙ্গাইলের জন্য যুবদের জন্য ফাউন্ডেশন তারা স্বেচ্ছায় বিনামূল্যে এই উত্তর অঞ্চলের মানুষের তারা পানি সরবরাহ করেছেন। আর এছাড়াও এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এখনো ঘরমুখ মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি। তারা বলছেন যে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও তারা এই মহাসড়কে কোনো গণপরিবহন পাচ্ছেন না, ফলে অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক পিকআপেও কিন্তু তারা গন্তব্যে যাচ্ছেন। তবে তাদের কাছ থেকে 2 থেকে 3 গুণ অধিক ভাড়া আদায় করা হচ্ছে। তো পুলিশ বলছে যে কিছুক্ষণ পরে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে ঘরমুখ মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। রাজধানীর ফকিরের পুল বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে তারা। বৃহস্পতিবার বিকেলের দিকে অভিযোগ পেয়ে ফকিরের পুল বাস কাউন্টারে আসেন সেনা সদস্যরা। সেখানে যাত্রীদের সাথে কথা বলে জানতে পারেন বিভিন্ন বাসের কাউন্টার থেকে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছেন তারা। একইভাবে বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ রাজধানীর গাবতলী এলাকায় সেনা সদস্যরা যানজট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। পাশাপাশি সড়কে অতিরিক্ত ভাড়া নেওয়া সহ যাত্রী হয়রানি রোধেও কাজ করছে সংস্থাটি। এবার ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকেই মাঠে আছে বাংলাদেশ সেনাবাহিনী। ঈদের যেহেতু 2 দিন আগে, অবশ্যই ঘরমুখী মানুষের একটা প্রেশার আমাদের রাস্তায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি আমরা চেষ্টা করে যাচ্ছি যেন হচ্ছে এইবারের ঈদ যাত্রাটা সবাই নির্বিঘ্নে এবং নিরাপদে করে যেতে পারে। এখানে আপনি 24 ঘন্টা আমার পেট্রোল টিমকে পাবেন, একজন অফিসার সহ এখানে সবসময় থাকছেন এবং আমাদের যে হটলাইন নাম্বারটা আছে আপনারা হটলাইন নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে সরাসরি অভিযোগটা বলতে পারবেন।
কোরবানির হাটে পশুর যোগান এবং দাম উভয় ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী পশুর হাট ঘুরে দেখে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, হাটের সার্বিক পরিস্থিতি ক্রেতাদের অনুকূলে আছে। এর আগে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখে তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গরুর দাম মোটামুটি আমি বলবো রিজনেবল, কিন্তু একটু ভোক্তাদের দিকে একটু বেশি সুবিধা পাচ্ছে। মানে দাম এখানে গতবারের থেকে আমার মনে হলো যে দাম একটু কম। রাজধানী আইন শৃঙ্খলা পরিস্থিতি মাশাআল্লাহ খুবই ভালো থাকবে, যেহেতু আমাদের আপনারা সবাই ছুটি চলে গেলেও আমাদের ইউনিফর্ম বাহিনী কিন্তু থেকে যেতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে, এটা যেন কন্টিনিউ করে, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটির 10,000 কর্মী নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পরিদর্শন করেন দক্ষিণ সিটির কর্মকর্তারা। এ সময় প্রশাসক বলেন, ময়দানে 35,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া বিবেচনায় রেখে ঈদের নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলেও জানান তিনি। বলেন, নিরাপত্তার কোনো ঘাটতি নেই, তবে ধাতব পদার্থ, জায়নামাজ ও পানির বোতল না নিয়ে আসার আহ্বান জানান তিনি। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠান, তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। বর্ষাকাল চলছে, আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। নিরাপত্তার জন্য আমাদের পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সদা তৎপর রয়েছে। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব, এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। এবার কোরবানি ঈদের দিন দেশের 2 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি এবং দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে ঈদের দিন এবং আগে ও পরের দিন সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আজকে মোটামুটি সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, এবং সেটা আগামীকালকে আরও একটু কমে যাবে, এবং 7 তারিখে গিয়ে আরও একটু কমে গিয়ে শুধুমাত্র দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর দেশের অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে যাবে। তবে যেহেতু বর্ষাকাল, বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত থাকতে পারে, এবং এরকম অবস্থা আগামী 7, 8, 9 এই 3 দিনই বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে। শুধুমাত্র দেশের পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পবিত্র হজের খুতবায় অংশ নিলেন লাখ লাখ মুসল্লি। জোহরের নামাজের আগে মসজিদুল নামিরাই মুসলিম উম্মার উদ্দেশ্যে হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ সালেহ আল হুমাইদ। সে সময় ফিলিস্তিন যুদ্ধ বন্ধ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন তিনি। এবছর বাংলাসহ 34টি ভাষায় শোনা যাচ্ছে হজের খুতবা। এ সময় লাখো কণ্ঠের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় হজের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দান। জোহরের নামাজ শেষে মুজদালিফার পথে মুসল্লিরা, সেখানে এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। এরপর খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। শুক্রবার ঈদুল আজহার দিন মিনায় ফিরে গিয়ে শয়তানকে পাথর মারবেন তারা। এরপর কোরবানি দিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফের পর বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জনের প্রাণ গেছে। ব্রাহ্মণবাড়িয়া, নাটোর সহ দেশের 4 জেলায় ঘটে এই সড়ক দুর্ঘটনাগুলো। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়। ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, অটোরিকশাটি নবীনগর থেকে কুমিল্লার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। এদিকে নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ে নিহত হয়েছেন সুপারভাইজার। অন্যদিকে নেত্রকোনার
কমলাকান্দায় দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছে। এছাড়াও গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। চট্টগ্রামের কালুরঘাটে ট্রেনের সাথে সিএনজি চালিত অটোরিকশা সহ কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় একজন নিহত ও অন্তত 5 জন আহত হয়েছে। কালুরঘাট ব্রিজের ওপর রাত 10:30টার দিকে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় কালুরঘাট ব্রিজে ট্রেন লাইন ও সড়ক একসাথে। ট্রেন আসলে দুই পাশে ব্যারিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করা হয়। আজ ট্রেন আসার সময় শহরের দিক থেকে এসব যানবাহন ব্রিজে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে ট্রেন এসে এসব যানবাহনকে চাপা দেয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেয় স্থানীয় মানুষ, ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জিয়া পরিবারকে হেয় করতে সোশ্যাল মিডিয়ায় জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপপ্রচার রোধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এগুলো প্রচার করা হচ্ছে। এ কাজ দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পরিবারের সঙ্গে 1 মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনের স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। বৃহস্পতিবার বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর গত 6 মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা রেখেই সংবিধানের 96 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের যে ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছিল সেটি নিয়ে সংক্ষিপ্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। 2016 সালের মে মাসে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার, তবে আপিল বিভাগ সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। পরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, অসদাচরণ বা অসামর্থ্যের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিচারকদের অপসারণের বিধান সংবিধানে পুনর্বহাল করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারী প্রায় 200 জনের বেশি জুলাই যোদ্ধার মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান হাসপাতালে চিকিৎসাধীন যোদ্ধাদের মাঝে এই উপহার প্রদান করা হয়। আহতদের যৌথভাবে ঈদ উপহার দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও আলতাফ নিসা ফাউন্ডেশন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এমডি সালাউদ্দিন বলেন, শহীদ পরিবার ও সকল আহত যোদ্ধাদের জন্য সবসময় কাজ করছে ফাউন্ডেশন। ভবিষ্যতে এটি চলমান থাকবে। জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুরের টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে বিদ্রোহী পক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরে অবরোধ তুলে নেয় তারা। বৃহস্পতিবার সকালে শরীয়তপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে চৌরঙ্গী এলাকায় জড়ো হয় আন্দোলনকারী ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় ঢাকা শরীয়তপুর মহাসড়কে অবরোধ করেন তারা। কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে
পরে চলাচলকারী যাত্রী চালকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে 1 ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ ও ট্রাকে আগুনের ঘটনার তদন্ত শুরু করেছে চট্টগ্রাম বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা। তদন্ত কর্মকর্তা জানান, গ্যাস সিলিন্ডার পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত বুধবার ভোরে বিরাসার বাস স্ট্যান্ড এলাকায় এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাকটি কুমিল্লা সিলেট মহাসড়কের খাদে পড়ে উল্টে যায়, আর এ সময় সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে ট্রাকে আগুন ধরে যায়। দীর্ঘ 13 মাস পর বান্দরবানের রুমা ও থানচিতে পর্যটকদের জন্য সীমিত আকারে ও শর্ত সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 6 জুন থেকে বান্দরবানের রুমা উপজেলার বগালেক এবং থানচি উপজেলার তমাতুঙ্গি পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে 3টি শর্ত আরোপ করা হয়েছে। শর্তগুলো হলো, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা ও থানচি ছাড়া অন্য জায়গায় পর্যটক ভ্রমণ নিষিদ্ধ থাকবে, প্রশাসনের নিবন্ধিত ট্যুরিস্ট গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না এবং পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্টে অবশ্যই তথ্য সরবরাহ করতে হবে। এর আগে সবশেষ গত 1 ও 2 এপ্রিল রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির পর থেকে নিরাপত্তার স্বার্থে রুমা ও থানচিতে অনির্দিষ্ট সময়ের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অক্টোবরে হামাসের হাতে জিম্মি হওয়া মার্কিন ইসরায়েলি দম্পতির মরদেহ গাজা থেকে উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খান ইউনিসের দক্ষিণাঞ্চল থেকে মরদেহ দুটি উদ্ধারের পর সাথে সাথে ময়না তদন্তের জন্য ইসরায়েলে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর তাদের পরিচয় নিশ্চিত করেছে আইডিএফ। এদের মধ্যে একজন জুডি ওয়েনস্টেইন এবং অপরজন তার স্বামী গাদি হাগাই। 70 বছর বয়সী জুডি ওয়েনস্টেইনের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও কানাডার নাগরিকত্ব ছিল। আইডিএফ দাবি করছে সশস্ত্র সংগঠন মুজাহিদিন ব্রিগেডের সদস্যদের হাতে এই দম্পতি খুন হয়েছেন। বিবিসি বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী হামাসের হাতে আটক জিম্মির সংখ্যা 56। এদের মধ্যে 20 জনের বেশি জীবিত নেই বলে আশঙ্কা করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 12টি মুসলিম প্রধান ও উন্নয়নশীল দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, বহিরাগত সন্ত্রাসীর হাত থেকে দেশকে রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, কঙ্গো, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। আগামী 9 জুন থেকে আদেশটি কার্যকর হবে। এছাড়া কিউবা ও ভেনেজুয়েলা সহ 5টি দেশের নাগরিকদের ভ্রমণে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে প্রথম মেয়াদে 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের বিরুদ্ধে অভিযোগ, মার্কিন গবেষণা ও তথ্য চুরি সহ বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। মঙ্গলবার এক বিবৃতিতে হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই তথ্য। আদেশটি প্রাথমিকভাবে 6 মাস পর্যন্ত বলবৎ থাকবে। বিপরীতে আদেশটি অবৈধ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে সবকিছু করতে প্রস্তুত হার্ভার্ড। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 27% শিক্ষার্থী বিদেশি। এর আগে গেল মাসে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প প্রশাসন। তবে নির্দেশটি সাময়িকভাবে স্থগিত করেন আদালত। ন্যাটোর সামরিক মহড়া ইমিডিয়েট রেসপন্স 25-এর শেষ ধাপ চলছে গ্রিসে। দেশটির উত্তর পূর্বাঞ্চলের এই মহড়ায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 2500 সেনা। ন্যাটো সদস্যভুক্ত অন্যান্য দেশ অংশ নিয়েছে অ্যাপাচি হেলিকপ্টার আর লিওপার্ড 2 যুদ্ধযান নিয়ে। গেল 26 মে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 9 জুন পর্যন্ত। অংশ নিয়েছে 8 দেশের 12,000 সেনা। অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া, গ্রিস, স্লোভাকিয়া, বুলগেরিয়া সহ আরও 4 দেশ। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে ন্যাটো সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে উঠে পড়ে লেগেছে। পাশাপাশি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের হুমকি।
The world can be a dangerous place. But when we're working ভয়াবহ দাবানলে জ্বলছে কানাডা। উত্তরাঞ্চলের সাসকাচুয়ান প্রদেশে দাবানলে সৃষ্টি হয়েছে তীব্র গরম আর শুষ্ক মৌসুম। বিভিন্ন এলাকায় লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বনভূমি সহ হাজার হাজার হেক্টর এলাকা। কানাডার উত্তরাঞ্চলের সাসকাচুয়ানে আগ্রাসী এই দাবানলের সৃষ্টি হয়েছে অস্বাভাবিক গরম আর শুষ্ক আবহাওয়ার কারণে। এখনও সক্রিয় রয়েছে শতাধিক দাবানল। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অনেক এলাকায়। বায়ুমান নেতিবাচক অবস্থায় গেছে নিউ ইংল্যান্ড আর নিউ ইয়র্ক, নিউ জার্সি, আইওয়া, নিউ হ্যাম্পশায়ারের অনেক স্থানে। এখন পর্যন্ত পুড়ে গেছে 20 লাখ হেক্টর এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিটোবা, সাসকাচুয়ান ও অ্যালবার্টা প্রদেশ। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।